আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ৬০ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মিথিলা এক ছুটে নিজের ঘরে এলো, বিধ্বস্তের ন্যায় পায়ের গতি, কান্নায় কণ্ঠ বুজে আসছে। এই ক্ষুদ্র জীবনে এত বড় অপমান সে কোনো দিন হয়নি। শেষে কিনা একটা দুশ্চরিত্র লোকের সাথে বিয়ে হলো, যে নিজের স্ত্রীকে বাইরের মেয়ের কাছে কাজের লোক বলে পরিচয় দিতেও দুবার ভাবে না। কান্নার তোপে মিথিলার হেঁচকি উঠে যায়। প্রতি পরতে পরতে মেয়েটার বুক জুড়ে পরিতাপের জোয়ার ফুসল আজ। লোভের কারণে কারো সত্যিকারের ভালোবাসাকে পায়ে ঠেলে পলাশকে বেছে নেওয়ার শাস্তি হয়তো এটাই। এত অসম্মান তো লেখাই ছিল কপালে। মিথিলার ঠোঁট ভেঙে ভেঙে কাঁদল। সেদিনের মতো নাহিদের মুখখানা মানসপটে স্পষ্ট রূপে ভাসছে। ইস, ছেলেটা কত ভালোবাসত ওকে, আর ও কি করল? টাকা পয়সা, ক্যানাডায় বাড়ি গাড়ির লোভে মুখের ওপর অবজ্ঞা করল সব কিছু। তাদের বছর দুয়েকের প্রেমের দিনগুলি ছবির মতো মনে পড়ে মিথিলার। প্রতিটা সাক্ষাতে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকত নাহিদ, আর প্রতিবার দেরি করে পৌঁছত সে। অথচ ছেলেটা কোনো দিন অভিযোগ করেনি। মিথিলা যা কিনতে চায়, যা খেতে চায়, সবটা দুহাতে তুলে আনত নাহিদ। তার দু চোখ ভর্তি শুধু ভালোবাসা ছিল, যেথায় কোনো খাদ নেই, খামতি নেই। কাউকে নিয়ে ভাবা তো দূর, অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি অবধি। অথচ বিনিময় মিথিলা কি দিয়েছে? নরম গলায় কোনো দিন একটা কথা বলেনি ওর সাথে, দূর ছাই করেছে সবসময়। কিসের আশায়, কোন সুখে হিরে ছেড়ে কাঁচ বেছে নিলি মিথিলা? মেয়েটা প্রশ্ন করল নিজেকেই। উত্তর না এলেও বেড়ে গেল কান্নার গতিবেগ। হঠাৎ চোখ পড়ল ব্যাঙ্কেটের এক ভাগ গোলে ফোন বেরিয়ে আছে পলাশের। অমনি তীরস্থ হল মেয়েটা, চোখ মুছে ত্রস্ত গিয়ে ফোন হাতে তুলল। পলাশের লক ওর জানা, পাশাপাশি শোবার সময় কয়েকবার আর চোখে দেখেছিল। মিথিলা ত্রস্ত ঢুকল অনলাইনে, লিস্ট ঘেটে কল করল বাবাকে। বিধি বাম, ঝড়ের বেগে ফোনটা ছিনিয়ে নিল কেউ একজন। মেয়েটা ভরকায়, গোল চোখের চাউনিতে ধরা পড়ে পলাশের মিয়ে থাকা মুখ। লাইন কেটে দিতেই মিথিলা রাগে আগুন হয়ে বলল, ফোন নিয়েছ কেন? আমি আমার বাবার সাথে কথা বলবো পলাশ, ফোন দাও। পলাশের দৃষ্টি কোমল, অমন নম্র স্বরেই বলল, মিথিলা, আমার কথাটা শোনো। এসব সামান্য বিষয় নিয়ে কেন পরিবার জানাতে হবে? এমন টুকটাক ঝামেলা তো প্রতিটা স্বামী স্ত্রীর মাঝেই হয়। মিথিলা অবাক হয়ে বলল, সামান্য? এই ব্যাপারটা তোমার কাছে সামান্য পলাশ? বিয়ের পরেও তুমি আরেকটা মেয়ের সাথে লাগাতার ঢলাঢলি করে যাবে, তার কাছে আমাকে কাজের লোক বলে পরিচয় দিতেও দুবার ভাববে না? সেই মেয়ের জন্যে গায়েও হাত তুলবে আমার? আর এসব কিছু সামান্য ভেবে আমি মনে নেব? আমাকে তোমার এতটাই বোকা মনে হয়? পলাশ জিভে ঠোঁট ভেজালো। ঠিক এই অশান্তির ভয়েই ছিল এতদিন। বলল, দেখো মিথিলা, জেনি ভুল বলেছে। ও কেন আমার গার্লফ্রেন্ড হবে? শি ইজ মাই ফ্রেন্ড। পথিমধ্যেই আঙুল তুলল মিথিলা, কড়া কঞ্চে সাবধান করল, মিথ্যে কথা বলবে না পলাশ। আমি কচি খুকি নই যে তুমি আমায় যা বোঝাবে তাই বুঝব। ছি, আমার ভাবতেও ঘেন্না করছে যে তোমার মতো এরকম একটা দুশ্চরিত্র ছেলের সাথে বিয়ে হয়েছে আমার। পলাশের চাউনি বদলে গেল সহসা, হুঙ্কার ছুড়ল মৃদু গড়ায়, মিথিলা, একদম চোখ রাঙাবে না। তোমায় আমি ভয় পাই? লজ্জা করে না? লজ্জা করে না এরকম নোংরা কাজ করে আবার চড়া গলায় কথা বলতে? আমি আবারও বলছি, তুমি ভুল ভাবছ। জেনির সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই। হতে পারে ও আমাকে অন্য চোখে দেখে, কিন্তু আমি তো জানি আমার বউ আছে, তাই না? চুপ, একদম চুপ। এতগুলো মিথ্যে গড় গড় করে বলতে একটু বাচ্ছেও না মুখে? আমি ঘাসে মুখ দিয়ে চলি না পলাশ। এই জন্যেই এই প্রথম থেকে তোমাদের হাবভাব নিয়ে সন্দেহ হচ্ছিল আমার। এখন তো সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। ছি, এতটা নির্লজ্জ তুমি হতে পারলে পলাশ? ঘরে বউ রেখে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখাকে কি বলে জানো? হঠাৎ রাগের মাঝেও হেসে ফেলে পলাশ, তুচ্ছ তার হাসির ধরন। বিদ্রুপ করে বলল, এসব তুমি বলছো? যে মেয়ের টাকার জন্য নিজের পুরনো প্রেম ছেড়ে লাফিয়ে আসে আমায় বিয়ে করতে, সে মেয়ে বলছো এসব? হ্যাঁ বলছি, কারণ আমি যা করেছি বিয়ের আগে তোমার মতো বউ গার্লফ্রেন্ড সব একসাথে মেনটেন করিনি। আমার ওই এক অতীত নিয়ে আর কতবার খোঁটা দেবে পলাশ? খুঁজতে গেলে অমন হাজারখানেক অতীত তোমারও বেরিয়ে আসবে পলাশ। অবশ্য অতীত খোঁজার কি দরকার? চোখের সামনে যার একটা জঘন্য বর্তমান পড়ে আছে, তাতেই তো চরিত্র স্পষ্ট হয়ে যাচ্ছে। পলাশ কটমট করে বলল, বারবার আমার চরিত্র নিয়ে কথা বলবে না। মিথিলা পাল্টা চেঁচায়, বলবো, 100 বার বলবো। কি করবে? হ্যাঁ, সত্যি কথা শুনতে খুব গায়ে লাগছে তাই না? তুমি আসলেই একটা নোংরা দুশ্চরিত্র লম্পট ছে। কথা শেষ হয় না, পূর্বেই মেয়েটার সেই একই গালে দ্বিতীয় চর বসায় পলাশ। অথচ একটু আগের প্রহারের আঁচই কাটেনি। লালচে কপলে ফের আঘাতে চামড়া শুদ্ধ বিবশ হয়ে থাকে মেয়েটা। আর তো চোখ তুলে চাইল মিথিলা। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে জল।
ভেজা কঞ্চে হতভাগ হয়ে বলল, তুমি আমাকে আবার মারলে পলাশ, আবার? পলাশ ক্ষুব্ধতায় একাকার হয়ে বলল, হ্যাঁ মারলাম, দরকার পড়লে আবার মারব। এখানে তোমার বাবা মা নেই যে আহ্লাদে যা ইচ্ছা তাই করবে। আর একটা শব্দ উচ্চারণ করলে মারতে মারতে তোমায় শেষ করে দেব মিথিলা। আমার বাড়িতে আমার টাকায় খেয়ে পড়ে থাকতে হলে চোখ নামিয়ে কথা বলতে হবে। এটা তোমাকে আগেও বলেছি, আবার বলছি, মেয়ে মানুষের এত উদ্ধত্ত আমি পছন্দ করি না। মিথিলা দমে যাওয়ার মেয়ে নয়, আঘাতের ধাত সামলে উঠল মিনিটে, স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে পুড়ে উঠল, বলল, পারবো না আমি। 3 বেলা কটা খাওয়াচ্ছ বলে তোমার সব অন্যায় মেনে নিতে হবে? আগে অন্তত যেমন তেমন ছিল, আমাকে কাজ করাতে খাটাতে, কিন্তু তাই বলে আমার চোখের সামনে একটা অন্য মেয়ের সাথে নোংরা সম্পর্ক রাখবে আর আমি বসে বসে দেখব? পরপরই হু হু করে কেঁদে উঠল মেয়েটা, চটচটে মুখ ঢেকে প্রলাপ করল বোজা স্বরে, আমি কত বড় ভুল করেছি, কত বড় পাপ করেছি একজনকে ঠকিয়ে। না হলে আমার কপালে এমন স্বামীই জুটল যে কিনা ঘরে বউ রেখে সংসার রেখে এসব পরকীয়ায় লিপ্ত হয়। আল্লাহ, এখন আমার কি হবে? আমার ঘেন্না লাগছে নিজেকে। এমন ছেলে দিনের পর দিন ছুঁয়েছে আমাকে। দিনের আলোতে যদি ওরা এত গা ঘেঁষে বেড়াতে পারে, না জানি এতদিন ধরে কি কি করে বেরিয়েছে। ছি! পলাশ দাঁত খিচে চোখ বুঝল, দম ঝাড়ল দীর্ঘাকায়। মিথিলা হড়বড় করছে তখনও। এসব করার আগে একবারও নিজের কথা ভাবলে না পলাশ? একবারও নিজের সংসারের কথা ভাবলে না? এতটা নীচ তুমি? ও চেঁচিয়ে উঠল অমনি, কিসের বউ? হ্যাঁ, কিসের সংসার? কিসের কথা বলছো তুমি? এগুলোর মানে তুমি বোঝো মিথিলা? তখন থেকে স্বামী স্বামী করে যাচ্ছ, অথচ আজ অবধি সেই স্বামীর জন্য ভালোবেসে 1 কাপ চা বানিয়েছ? কখনো অফিস থেকে দেরি করে ফিরলে ফোন করে খবর নিয়েছো আমার? 2 বেলা রান্না করতে যাও, আমাকে কত গালাগাল করে আমি জানি না। কি দেখে সংসার করব তোমার সাথে? না আছে রূপ, না আছে গুণ, আর না আছে আমার প্রতি কোনো রকম কোনো যত্ন। সব সময় নিজের মতো আরাম আয়েসে থাকতে চাও। আমাকে বিয়েটাও তো ভালোবেসে করনি তুমি, করেছিলে টাকার লোভে। ছেলে কানাডায় সেটেলড, বড় চাকরি করে জেনে নিজের 2 বছরের সম্পর্ক এক কথায় শেষ করে দিয়েছিলে। তার থেকে সব রকম সুবিধে নেওয়ার পরেও লালা ফেলতে ফেলতে এসে বিয়ের পিড়িতে বসেছ। তাহলে এখন তো আহাজারি কিসের তোমার? যেই আমার একটা দুর্বলতা পেয়েছো অমনি সাধু সাজ্য, তাই না? মিথিলা ফিরতি জবাব দিল, তোমার কাছে আমার সাধু সাজার কোনো দরকার নেই, কারণ আমি যা করেছি তোমার জেনি আর জেনিয়ের এই নোংরামো সেই সব কিছুর ঊর্ধ্বে। নাহিদের সাথে সম্পর্ক থাকলেও ও আমার হাত ছাড়া অন্য কোথাও ছোঁয়নি আজ অবধি। কিন্তু তোমরা কি করে বেলাচ্ছ সেসব তো আমি নিজের চোখে দেখছি। পাপের কথা বড় মুখ করে এখনো অস্বীকার করে যাচ্ছ। লজ্জার ছিটে ফোটাও কি তোমার মধ্যে নেই? না, নেই তো কি হয়েছে? আচ্ছা, তোমার সত্যিটা শোনার এত শখ? ঠিক আছে, যাও, মেনে নিলাম, জেনি সত্যি আমার গার্লফ্রেন্ড। 1-2 দিনের নয়, গত 1.5 বছর ধরে আমাদের সম্পর্ক হয়েছে। শান্তি পেয়েছো এখন? মিথিলা স্তম্ভিত হয়ে আওড়ায়, পলাশ? ছেলেটা তেতে ওঠে, কি পলাশ, এখন অবাক হওয়ার নাটক করছো কেন? তোমার কি মনে হয় এই বিয়েটা আমি স্বেচ্ছায় করেছিলাম? না, একদমই নয়। এত বছর পর দেশে গিয়ে শুনলাম মা আমার জন্য মেয়ে ঠিক করে রেখেছে। না করিনি, ভাবলাম মনের মতো মেয়ে হলে জেনি টেনি সব বাদ দিয়ে দেব। কিন্তু তুমি আমার মনের মতো তো দূর, তার আশেপাশেও নাও, না দেখতে না শুনতে, কিন্তু লোভ আছে 16.5 আনা। তাও অমত করিনি, কারণ শুনলাম তোমার বাবা বিয়েতে শুধু মেয়ে দিচ্ছেন না, সাথে নগদ টাকা আরও অনেক কিছু আসবে। ভেবেছিলাম তোমাকে ওখানে রেখে এসে এখানে নিজের মতো থাকবো, কিন্তু কি হলো তারপর? মা বললেন মেয়ে বরের সাথে কানাডা আসবে, এমনই নাকি কথা ছিল দুপক্ষের। আমার এত মেজাজ খারাপ লাগছিল। তার উপর এলাকা শুদ্ধ লোকের সামনে জানলাম তোমার চরিত্র ঠিক নেই। ঠিক তখনই একটা মোক্ষম অজুহাত গড়িয়ে তোমাকে ফেলে আসতে চাইছিলাম, কিন্তু তুমি এত চালাক একটা মেয়ে, রীতিমতো থানা পুলিশের হুমকি দিয়ে আমার সাথে এসেছো। সেদিনই ভেবে রেখেছিলাম একবার তোমাকে নিয়ে এসে এখানে ইচ্ছে মতো কাচব। লোভের যে রঙিন চশমা পড়েছিলে এতদিন, সব ছুটিয়ে দেব একদম। তোমাকে তোমার পরিবার থেকে দূরে রাখতেই তো ইচ্ছে করে এখানকার সিম কিনে দেইনি। মিথিলার মাথায় আকাশ ভেঙে পড়ে। বাকরুদ্ধ মেয়েটা কিছুক্ষণ কথাই বলতে পারে না। পলাশ নিজেই ফুঁসে ফুঁসে বলে, সত্যি কথা হলো আমার বউ হওয়ার যোগ্যতাই তোমার নেই। আরে, এর চাইতে ভালো হতো যদি তোমাদের বাড়ির আশ্রিতা মেয়েটাকেও বিয়ে করতাম। কি যেন নাম? হ্যাঁ, পুষ্পিতা। ওর অন্তত রূপ আছে, কিন্তু তোমার কি আছে মিথিলা? তোমার কিসের এত দম্ভ? শরীর ভরা জেদ আর লোভ ছাড়া কোনো গুণই তো আমার চোখে পড়ে না। বাবা মা সারাদিন গান্ডে পিণ্ডে গিলিয়েছে, সংসার কি জিনিস সেসব জানো? জেনি সম্পূর্ণ একটা কানাডিয়ান গে হয়েও আমার জন্য কত বদলেছে নিজেকে দেখেছো? আমার পছন্দের রান্না করে আনে দেখেছো? নিজেই ভাবো তো, ওর কাছে কেন যাব না আমি? স্বামীকে ঘরে আটকে রাখার মতো ক্ষমতা আছে তোমার? তুমি কি জেনির পায়ের যোগ্যতাও রাখো? মিথিলার কণ্ঠলোধ,
আরেকটাও উচ্চবাচ্য না করে আহতের ন্যায় ধপ করে বসে পড়ল বিছানায়। চোখের জল গলগল করে গলায় ছুটে যাচ্ছে। খুব আস্তে বলল, আমাকে দেশে দিয়ে আসবে প্লিজ। পলাশের কণ্ঠ শক্ত। দেশে যাওয়া কি মামার বাড়ির আবদার নাকি? কত টাকা পয়সার ব্যাপার জানো? আমার বাপিকে একটা ফোন দাও, যা লাগে দিয়ে দেবে। দয়া করে আমায় দিয়ে এসো পলাশ। আচ্ছা বেশ, তোমাকে যেতে হবে না, আমায় পাঠিয়ে দাও। তুমি ঠিকই বলেছ, সংসার করার কোনো যোগ্যতাই আমার নেই, তাই আমি চলে যাই। তারপর তুমিও শান্তিতে থাকো, আমিও একটু মুক্তি পাই। এই কানাডার মাটিতে দম বন্ধ হয়ে আসছে আমার। আমি আর এক মুহূর্তও থাকতে পারছি না এখানে। বিশ্বাস করো পলাশ, নিঃশ্বাস আটকে মরে যাব আমি। পলাশ তীক্ষ্ণ চোখে চেয়ে রইল কিছুক্ষণ। মিথিলার চোখ ভর্তি টলটলে জল, সাথে গাল গলা নেমে সব বুক অবরে আসছে। ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল সে। বলল, ঠিক আছে, তোমার যাওয়ার বন্দোবস্ত করতে পারি, তবে হ্যাঁ, একটা শর্তে। অনেক আশা নিয়ে মুখ তুলল মিথিলা, স্বরের হাল অনচ্ছ। কি শর্ত? যেতে হলে ডিভোর্স পেপারে সই করে দিয়ে যেতে হবে। মিথিলা কিং কর্তব্য বিমূঢ়, অথচ সেই মূঢ়তার শরীর ছোঁয় না পলাশের। নিরুদ্বেগভাবে কাঁধে তোয়ালে ঝোলায় সে, বলে যায় নিরেট স্বরে, শাওয়ারে যাচ্ছি, বের হতে হতে ভাবো কি করবে। ওয়াশরুমে ঢুকে গেল। তারপর মিথিলা নিথরের ন্যায় ঠায় বসে রয়। কেন, কি জন্য, কিংবা কিসের কারণে মেয়েটা জানে না। শব্দ করে কেঁদে উঠল হঠাৎ। আলোয় ভরা সকাল যখন কড়া রোদের হয়, সেই আলো এসে ছিটকে পড়ে তার কান্না ভেজা মুখেও। অলিন্দগুলো কৌতূহলে ফেপে উঠতে চায়, জিজ্ঞেস করে, আমার অপেক্ষা কি এখনো নাহিদ করছে? দুপুর 12টা বাজে প্রায়। ঘরের কাঠের চেয়ারটার ওপর ছড়িয়ে রাখা তীব্রর শার্ট প্যান্ট, আর সেই দিকে ওত পাতা শিকারীর ন্যায় চেয়ে আছে নাহিদ। এই প্যান্টের পকেটেই সে নুহা দেয়া চিঠিটা রেখেছে। না না, নুহার নয়, পুষ্পিতার লেখা চিঠি। তবে ভেতরে কি লেখা নাহিদ পড়েনি। অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর স্বভাবটা তার চিরকাল লঘু। তবে ছেলেটার বুকখানা উত্তেজনায় ফাটছে। গতকাল ঢাকা থেকে ফিরে ফ্রেশ হয়ে এখানেই প্যান্ট মেলে রেখেছিল তীব্র। এত বেলা হলো, অথচ এখনও কি ভোঁস করে ঘুমোচ্ছে দেখো। আজ শুক্রবার বলে সজাগ হওয়ার কোনো নামই নেই, কিন্তু নাহিদের যে আর তর সইছে না। বিট্টু কখন উঠবে আর কখন পরবে প্যান্টটা? এর মাঝেই তীব্র নড়ে চড়ে উঠল। এতক্ষণে ঘুম ভেঙেছে জনাবের। অমনি তীরস্থ হয়ে উঠে দাঁড়াল নাহিদ। তীব্র চোখ মেলল, শোয়া থেকে উঠে বসে আড়মোড়া ভাঙল দুহাতের। তন্দ্রিত সাদা চোখ দুটো তাক হতে নাহিদ থতমত খেয়ে দৃষ্টি নামায়। ভ্রু কুচকাল। নিরেট জমাট কণ্ঠস্বর ঘুমের জন্য গাঢ় শোনাল। কি হয়েছে? নাহিদের ফটাফট জবাব, কই কিছু না তো, কি হবে? তীব্র আর কথা বাড়ায় না। ওয়াশরুমের পথ ধরে চুপচাপ। উদাম দেহের কোমরের অংশে ট্রাউজার দাগ তুলেছে। যেতে যেতে চেয়ারের ওপর থেকে শার্ট প্যান্ট তুলে নিল হাতে। তুরন্ত নাহিদের চোখ দুটো চকচক করে উঠল। বিট্টু নিশ্চয় চেঞ্জ করবে এখন, আর প্যান্টটা পরতে গেলেই তো পকেটে চোখ যাবে। তখনই চিঠি পাবে হাতে। উফ, নোহা যে উৎসাহ আর আয়োজন নিয়ে এটা দিয়ে গেছে, কোনো না কোনো ব্রহ্মাস্ত্র তো নির্ঘাত আছে এতে। এইবার সেই অস্ত্রের ঘায়ে বিট্টু পুষ্পিতার প্রেম জমে যাবে। আহা, ভাবা যায় এত বড় একটা কাজে নাহিদ নিজে অবদান রাখছে। ভবিষ্যতে যখন বিট্টুর ছেলেমেয়ে হবে, গর্বে বুক ফুলিয়ে ওদের এই গল্প শোনাবে নাহিদ। ভাবতেই ছেলেটার শরীর শুদ্ধ গলে যাচ্ছে আনন্দে। ঠিক সেই সময়ে ওয়াশরুমের ছিটকিনি খুলে বেরিয়ে আসে তীব্র। নাহিদ ত্রস্ত পেছন ফিরে চাইল। তীব্রর হাতে ব্রাশ। কাছে এসে বলল, নাশতা এনেছিস? নাহিদ উত্তর দিল না। কপাল কুচকে ওর আপাদম মস্তক দেখল এক পলক। যেমনভাবে ঢুকেছিল তেমনভাবেই বাইরে এসেছে তীব্র। কুই, চেঞ্জ তো করেনি? বিভ্রমে চোখ পিটপিট করে বলল, তোর প্যান্ট কোথায়? তীব্র নিজে চোখ বোলায়। বুঝতে না পেরে বলে, পরেই তো আছি। এমনভাবে দেখছিস যেন শালা পরনে কিছুই নেই। নাহিদ ফের থকমত খেল। পরপরই উদ্বিগ্ন হয়ে বলল, তুই যে প্যান্টটা একটু আগে সাথে করে নিয়ে গেলি, সেটা কোথায়? ওটা পরবি না তো? তীব্রর সদ্য ঘুম ভাঙায় মেজাজ বেশ চড়া। এত অল্পতেই রেগেমেগে বলল, কেন, তাতে তোর কি? আমি প্যান্ট পরব না প্যান্ট ছাড়া থাকব সেটা আমার ব্যাপার। তুই কি আমার ঘরের বউ যে প্যান্ট নিয়েও এখন জবাব দিতে হবে? নাহিদ অতিষ্ঠ হয়ে বলল, উফ, কি যে বলিস তুই। গুন্ডার পোশাক আশাক ভালো হলেও ব্যবহার কোনোদিন ভালো হয় না। বলতে বলতে চপল পায়ে নিজেই এগিয়ে এলো সে। তীব্রর পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকল। চোখের হোঁচট খেয়ে ছিটকে পড়ল অমনি। আর্তনাদ করল সজোরে, এ কি, এটা তুই কি করেছিস? তীব্র সুন্দর মুখটা কোচকায়। হয়েছেটা কি? নাহিদ মাথায় হাত দিয়ে বলল, তুই প্যান্টটাকে জলে ভিজিয়েছিস কেন? তীব্রর সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মহা বিরক্ত হয়ে বলল, এত ঢং করছিস কেন?
ময়লা হয়েছে তাই ভিজিয়ে রেখেছি। এমন ভাব করছিস যেন আজ অবধি কাউকে জামাকাপড় ধুতে দেখিসনি। নাহিদ কোনো কথায় কান দিল না, একেবারে দৌড়ে গিয়ে ফেনা ভরা পানির বালতি থেকে প্যান্ট টেনে উঠল ওপরে। ঝপঝপ ঝপঝপ করে জল ঝরছে তা থেকে। ছেলেটা দ্রুত পকেট হাতালো, মনে একটুখানি আশা, পাছে চিঠিটা যদি অক্ষত থাকে এখনো। বিধি বাম, সার্ফ এক্সেলের ছোঁয়ায় কাগজ গোলে টোলে একাকার। পকেটের ভেতর থেকে ছিঁড়ে ছিঁড়ে নাহিদের আঙুলে চলে এলো। বেচারার চেহারাটা চুপসে গেল হতাশায়। সব উৎসাহ নেতিয়ে যাওয়ার সাথে দারুণ একটা ভয় জাগল মনে। এখন কি হবে? মিস নোহা যদি এসব শুনেছেন জন? এমনিতেই সারাদিন ঢ্যাঁড়স বলে ডাকে, এরপর কি বলবে তাহলে? তীব্র চিঠি পড়া তো দূর, হাত দিয়েও ছোঁয়নি। দরজায় দাঁড়িয়ে আছে নুহা, মাঝে মধ্যে অশান্ত পায়ে হাঁটছে দুদিক। ওদিকে আকাশের বুকে দাপট চলছে মেঘেদের, হালকা পাতলা বাজ পড়ছে কোথাও। বেশ আয়োজন করে বৃষ্টি আসবে হয়তো। নুহা অপেক্ষা করছিল নাহিদের, কাজটা ঠিকঠাক হলো কিনা জানতে। মিনিট কয়েকেই বেরিয়ে আসে সে, সন্তর্পে দৌড় চাপায় প্রথমে। নুহা অমনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াল। উত্তেজিত কণ্ঠেও ফিসফিস করে বলল, রেখেছিলেন চিঠিটা? পড়েছেন উনি? কি বললেন পড়ে? বুঝতে পারেনি তো কিছু? এই সব প্রশ্নের পিঠে কেবল মুখ গুজে করে থাকল নাহিদ। ভেতরটা আফসোসে চৌচির। এখন কি করে বলবে? তীব্র চিঠি পড়া তো দূর, হাত দিয়েও ছোঁয়নি। নুহা অধৈর্য হয়ে বলল, আরে হলোটা কি? কথা বলছেন না কেন? ঝেড়ে কাশুন না মশাই। ও খুব মন খারাপ করে বলল, আসলে মিস নুহা, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বুঝলেন। মেয়েটা আতকে বলল, অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট? তীব্র স্যার ঠিক আছেন তো? আরে সেরকম কিছু না, চিঠিটার কথা বলছি। নুহা নাক চোখ কোচকালো। কি যাতা বলছেন বলুন তো, ঝেড়ে কাশুন মশাই। নাহিদ মেয়েদের মতো ঠোঁট উল্টে পাল্টে বলল, হয়েছে কি, চিঠি তো তীব্রর পকেটে রাখলামই, কাল রাতে ও যে প্যান্ট পরে খুলে রাখল চেয়ারে, ওটাতে। নুহা খুশি হয়ে বলল, সাব্বাস। তারপর তারপর কি হলো? নাহিদের সারা মুখে অদৃশ্য কালি লেপটে গেল এই সাব্বাস শুনে। ঘটনার পরের টুকু তো এখনো বলা বাকি, সব জানলে মেয়েটা কি বলবে? সাব্বাসের বিপরীত শব্দটা কি? না, চিন্তায় নাহিদ মনে করতে পারল না। নুহা তাগিদ দেয়, আহা আজব তো, একটা কথা অর্ধেক বলে মুখে স্কচটেপ লাগাচ্ছেন কেন? শেষ করবেন নাকি? নাহিদ গলা খাকারি দিল এবার, বলল মিনমিনিয়ে, ওই হয়েছে কি, চিঠি তো তীব্রর পকেটে রাখলামই, কিন্তু তীব্র পকেট ফকেট চেক না করেই আস্ত প্যান্ট সার্ফ এক্সেলে চুবিয়ে দিয়েছে, সাথে শার্টও ছিল। নুহার সব আনন্দ মাটি, চোখ দুটো প্রকট হলো উল্টে গিয়ে। বিস্ফোরিত কণ্ঠে চেঁচালো, কি কি বল? হাসফাস করে ওর মুখটা চেপে ধরল নাহিদ। ওরা দাঁড়িয়েছিল সিঁড়িতে, যেখানে আস্তে কথা বললেও প্রতিধ্বনির তোপে বেশ জোরে শোনায়, সেখানে এই মেয়ে চেঁচাচ্ছে। পুরো বিল্ডিংয়ের লোক তো জড়ো হলো বলে। চাপা কণ্ঠে বলল, চুপ চুপ, কি করছেন? এভাবে চেঁচালে তো সবাই শুনে ফেলবে। নুহা মাথা নাড়ল, তবে এই মুখ চেপে ধরার অজুহাতে বড্ড কাছে চলে এসেছে নাহিদ। যেই ঘনিষ্ঠতায় শ্বাস প্রশ্বাসও লিপ্ত হচ্ছে লড়াইয়ে। তরুণীর সেই আগের রোগটাই চট করে ফেরত এলো আবার। গলা শুকাচ্ছে, বুক কাঁপছে। মেলি কোটর দুটো না চাইতেও ভর্তি হয়েছে লজ্জার শ্রাবণে। অমন চোখেই নাহিদের দিকে চাইল সে। ছেলেটা তখনও চারপাশ দেখছে, কেউ এলো কিনা, দেখল কিনা ওদের। যখন ফিরল তার দিক, নুহার চাউনিতে আটকে গেল সব। বদলে এলো দৃষ্টিযুগল। কিছু অস্বস্তি, কিছু বিব্রত বোধের কবলে পড়ল সেও। চট করে মেয়েটাকে ছেড়ে সরে আসে নাহিদ। নুহার শরীর চুবল জড়তার স্রোতে, গলা নালিতেও ব্রিড়ার বান। দুজনেই সংকোচে জবুজবু তখন। নাহিদ এলোমেলো পাতা ফেলছে ফ্লোরে। পিঠ ফিরিয়ে উল্টো দিকে ঘুরে আছে ওরা। সে ঘাড় চুলকাতে চুলকাতে বলল, সরি। নুহার নিভুজ স্বর, ইটস ওকে। সামান্য ব্যাপারটা নিয়ে দুজনের লজ্জার কমতি নেই, কেউ কারো দিকে তাকাতেও পারছে না। নাহিদের মাঝের রাগঢাক কমে এলো এবার। আগের ঘটনায় পরিবেশ রাতারাতি পাল্টে গেছে। বেশ ঝরঝর করে বলল, চিঠিটা তীব্র পড়তে পারেনি, কাগজ গলে গেছে। আপনি আমাকে একটা কাজ দিলেন, অথচ ঠিক করে করতে পারলাম না, সরি অ্যাগেন। নুহা কি বলবে বুঝতে পারছে না, তবে চোখের কোণা তুলে মানুষটাকে দেখতে চাইল একবার। বলল ছোট গলায়, আচ্ছা। অমনি ঘুরে চাইল নাহিদ, সব ভুলল চোখের পলকে। খুব চিন্তা নিয়ে বলল, এখন কি করবেন তাহলে? প্রথম মিশন তো ফেল করে গেল। নুহা ভেতরের আইঢাই ভাব সামলে ওঠে, নিজেও তাকায় তার দিক। নিম্নষ্ঠ কামড়ে বলে, দেখছি, পরের মিশন ভাবতে হবে। আচ্ছা আমি যাই এখন। পুষ্পিকা একা ঘরে, মেয়েটা আবার বাঁচ পড়লে ভয় পায়। ঠিক আছে, বলতে বলতে থামল নাহিদ। হুলস্থুল প্রস্তাব ঝুরল। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে
আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।